আসসালামু আলাইকুম। আমি হাসিনা আক্তার, সহকারী শিক্ষক, রামনগর কেএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়, দারুমহেফিনী। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো আর তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এখন আমাদের এখানে সমাপিকা, অসমাপিকা, যৌগিক ক্রিয়া। ঠিক আছে? আমরা এর আগে কিন্তু আমাদের ব্যাকরণ বইয়ের চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে আমরা ক্রিয়াপদের মধ্যে সমাপিকা, অসমাপিকা এবং যৌগিক ক্রিয়া নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তারপরও আমি আজ এই সমাপিকা ক্রিয়ার গঠন আলোচনার পূর্বে সমাপিকা ক্রিয়ার সংজ্ঞাটা আমি তোমাদের দেব। তাহলে প্রথমে সমাপিকা ক্রিয়া কাকে বলে? যদি আমরা আগে পড়েছি, কিন্তু এখনো আমাদের একটু যদি সংজ্ঞাটা জানা থাকে, আমরা সমাপিকা ক্রিয়া সম্পর্কে আরেকটু ক্লিয়ার হব। ঠিক আছে? তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে বোঝা যায়, বা পরিসমাপ্তি ঘটে। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাবের পরিসমাপ্তি ঘটে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যের মনোভাবের সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ পায় বা পরিসমাপ্তি ঘটে। দেখো, তাহলে সমাপিকা ক্রিয়ার গঠনে কি বলছে? প্রথমটা, সমাপিকা ক্রিয়া সকর্ম, অকর্মক ও দ্বিকর্মক হতে পারে। কি বলছে? সমাপিকা ক্রিয়া সকর্মকও হতে পারে, অকর্মকও হতে পারে, দ্বিকর্মকও হতে পারে। 2 নম্বরে বলেছে যে ধাতুর সঙ্গে বর্তমান, অতীত ও ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। তাহলে কিভাবে গঠন? প্রথমে বলছে যে সকর্মকও হতে পারে, অকর্মকও হতে পারে, আবার দ্বিকর্মকও হতে পারে। আরেকটা কথা বলছে, ধাতুর সঙ্গে বর্তমান, অতীত ও ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়েও সমাপিকা ক্রিয়া গঠিত হতে পারে। তাহলে আমরা দুটা গঠন আমরা খেয়াল করলাম। এখন আসি আমরা উদাহরণে। তার উদাহরণ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। প্রথম উদাহরণে বলা হয়েছে যে রিনা বই পড়ে। রিনা বই পড়ে, আমরা বললাম যে প্রথমে সকর্মক ক্রিয়ার কথা। রিনা বই পড়ে, আমরা ক্রিয়াপদের ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে কর্ম যখন আমাদের খুঁজতে হবে যে কর্ম, তা আমরা কিভাবে কর্মটা খুঁজে বের করবো যে একটা বাক্যে কর্ম আছে কি নেই, সেটা আমরা কিভাবে বের করব? আমরা যদি কর্মটা খুঁজতে হয়, আমাদের অবশ্যই বাক্যে আমাদের ক্রিয়াপদকে প্রশ্ন করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করলে তোমার কর্ম বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম উদাহরণে সকর্ম কি বলছে? রিনা বই পড়ে। এটা কিন্তু একটা সকর্ম ক্রিয়া। কিভাবে? যে পড়ে কি, আমি যদি কি পড়ে, বই পড়ে, তাহলে বই আছে, তাহলে কর্ম আছে, তাহলে নিশ্চয়ই এটা কি সকর্ম ক্রিয়া। আর তাহলে এখানে সকর্ম ক্রিয়া আছে। আবার দ্বিতীয়তে আমরা দেখলাম যে বলছে যে বর্তমান, অতীত, ভবিষ্যৎকালে বিভক্তি। এখানে একটা কালের কথা বলা হয়েছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎকালে বিভক্তি যুক্ত হয়ে। তাহলে আমরা দেখো, যদি আমরা বলি রিনা বই পড়ে, তাহলে এই পড়ে, এই কথাটা দিয়ে, এই ক্রিয়াটা দিয়ে আমরা বুঝলাম যে এটা হচ্ছে বর্তমান কাল। ঠিক আছে? তাহলে এটা সকর্মক এবং বর্তমান। ঠিক আছে? এটা সকর্মক এবং বর্তমান কাল। দ্বিতীয় উদাহরণে দেখো, রিনা পড়ে। দ্বিতীয় উদাহরণে কি বলছে? রিনা পড়ে। তো এখানে রিনা পড়ে, এখানে আর কি বা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা যাচ্ছে না, সুতরাং এখানে কর্ম নেই, সেজন্য এটা কি হবে? অকর্ম। তাহলে সমাপিকা ক্রিয়া অকর্মক হতে পারে। ঠিক আছে? তাহলে রিনা পড়ে, তো রিনা পড়ে দিয়ে তোমার একটা বাক্যের পরিসমাপ্তি ঘটেছে। উপরের উদাহরণে রিনা বই পড়ে, এটা দিয়ে একটা বাক্যের পরিসমাপ্তি ঘটেছে। তাহলে উপরের উদাহরণটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং সকর্মযোগে এটা সমাপিকা ক্রিয়া হয়েছে। নিচের উদাহরণ হচ্ছে রিনা পড়ে, এটা একটা বাক্যের মনোভাবে পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু এখানে কর্ম নেই, এটা হয়ে গেছে অকর্ম ক্রিয়া। আর এখানে আমরা এটা দিতে পারি, পড়ে না দিয়ে আমরা দিতে পারি পড়েছিল, রিনা পড়েছিল। যদি এটা দেই আমরা, তাহলে আমাদের এটা কি হবে? অকর্ম। আর এখানে যে একটা কথা বলেছে যে ধাতুর সঙ্গে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাহলে আমরা অতীতকালটা পেয়ে যাই। এই পড়েছিল দিয়ে ক্রিয়াপদটা দিয়ে আমরা অতীত পেয়ে যাই, তাহলে এটা অতীত হতে পারে। ঠিক আছে? অতীতকাল, এটা অতীতকাল।
এটা হচ্ছে অতীত। তাহলে পেলাম আমরা বর্তমান, পেলাম সকর্ম, পেলাম অতীত, পেলাম অকর্ম ক্রিয়া। এরপর উদাহরণে কি বলছে, আমি রিনাকে একটি বই উপহার দেব। ঠিক আছে, আমি রিনাকে একটি বই উপহার দেব। এখন এখানে আমরা সকর্মকে পেলাম, অকর্মকে পেলাম। ঠিক আছে, আর এখন বলছে যে দ্বিকর্ম, সমাপিকা ক্রিয়া দ্বিকর্মক হতে পারে। তাহলে আমি রিনাকে একটি বই উপহার দেব। এখন দ্বিকর্ম মানে দুইটা কর্ম আছে, এখানে কয়টা কর্ম আছে? দুটা কর্ম। তাহলে দুটা কর্ম আমরা বের করি। আমরা বলছি যে কর্ম বের করতে হলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো এখানে আমি রিনাকে একটি বই উপহার দেব, আমি কাকে কি উপহার দেব। তাহলে দেখো দুটা কর্ম আমরা পেয়ে গেছি। সো এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। আমরা এখানে দুটা কর্মই পেয়ে গেছি, একটি দেখো ব্যক্তিবাচক আর একটি বস্তুবাচক। আমরা দুটা কর্মই পেয়ে গেছি। দুটা কর্ম কিন্তু এক নয়, আবার দুটা কর্মের মধ্যে একটা থাকে ব্যক্তিবাচক, একটা থাকে বস্তুবাচক। বস্তুবাচকটা হচ্ছে মুখ্য কর্ম আর ব্যক্তিবাচকটা হচ্ছে গৌণকর্ম। তাহলে আমরা দেখলাম সমাপিকা ক্রিয়া দ্বিকর্ম, সমাপিকা ক্রিয়া কি হতে পারে? দ্বিকর্মকও হতে পারে। তাহলে আমরা এখানে দুটা কর্ম পেয়েছি। সো এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। আরেকটা কি বলেছে এখানে, আরেকটা কি বলছে? ভবিষ্যৎকাল। ঠিক আছে, আমরা বর্তমানও বের করছি, অতীতও বের করছি, ভবিষ্যৎকাল। তাহলে আমি রিনাকে একটি বই উপহার দেব, দেব মানে কি? এখনো আমি দিনে দেব, তার মানে এটা ভবিষ্যৎকাল। তাহলে এই ক্রিয়াটা এখানে আমরা পেলাম ভবিষ্যৎকাল। তাহলে এখন আমরা কি পেলাম? সমাপিকা ক্রিয়ার গঠন, সমাপিকা ক্রিয়ার সকর্মক, অকর্মক, দ্বিকর্মকও হতে পারে। আর ধাতুর সঙ্গে বর্তমান, অতীত ও ভবিষ্যৎকালে বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। তাহলে দেখো পর ধাতুর সাথে, এখানে পর এই ধাতুর সাথে তোমার ও বর্তমান কাল যুক্ত হয়েছে। এখানে পড়েছিলাম এটার সাথে অতীতকাল, এখানে দেব, এটার সাথে তোমার কি হয়েছে? ভবিষ্যৎকালের তোমার ভবিষ্যৎকাল যোগ হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম সমাপিকা ক্রিয়ার সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল আমরা পেয়ে গেলাম। কেমন? তাহলে এভাবেই তোমার সমাপিকা ক্রিয়া গঠন করতে হয়। এবার আসি আমরা অসমাপিকা ক্রিয়ার গঠন। তো অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞাটা প্রথমে আমরা দিয়ে দিই। অসমাপিকা ক্রিয়া হচ্ছে কি? যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাবের পরিসমাপ্তি ঘটে না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়ার গঠন কি? ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ। কাল নিরপেক্ষ ইয়া এ হতে পারে, ইতে তেও হতে পারে, আবার ইলে, আবার লে হতে পারে। বিভক্তি যুক্ত হয়ে, এই বিভক্তিগুলো যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। বলছে ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ। এখানে যে অসমাপিকা ক্রিয়ার যে কালটা একেবারে এখানে যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এভাবে দেওয়া হয়েছে, এখানে কিন্তু কাল নিরপেক্ষ, কালের কোনো পক্ষপাতিত্ব নেই। কেমন? কালটা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই ইয়া এ, ইতে তে, ইলে লে, এই বিভক্তিগুলো যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। যথা, যেমন আমরা উদাহরণ দিলে আরো স্পষ্ট হই, যথা যত্ন করলেই রত্ন মেলে। করলে, এখানে করলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কেমন? লে, কেমন? লে বিভক্তি যুক্ত হয়েছে করলে, যত্ন করলে রত্ন মেলে। তাহলে করলে হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া। তাকে নিয়ে এসো, নিয়ে এ, কেমন? তাকে নিয়ে এসো, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এভাবে বলতে পারি অসমাপিকাকে আমরা যে সংজ্ঞাটা করেছি কি? বাক্যের অর্থের মনোভাবের পরিসমাপ্তি ঘটে না। আমি যত্ন করলে, এরপরে আর এটা বললাম না, এরপর রত্ন মিলে কথাটা না বললে, যত্ন করলে বললে এ পর্যন্ত হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি। তাকে নিয়ে এসো, নিয়ে পর্যন্ত দিলে, আর এসো এটা আর বললাম না, এ পর্যন্ত, এখানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যার যে ক্রিয়া দ্বারা বাক্যের মনোভাবে পরিসমাপ্তি ঘটে না। আচ্ছা, আর এখানে তাহলে গঠনে কি বলেছে? গঠনে বলেছে যে কাল নিরপেক্ষ থাকবে এবং ইয়া, ইতে, ইলে ইত্যাদি বিভক্তিগুলো তোমার কি হবে? যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠন করতে হয়। এরপরে আসি, অসমাপিকা ক্রিয়ায় কিন্তু একাধিক প্রকার কর্তা দেখা যায়। অসমাপিকা ক্রিয়ায় একাধিক প্রকার কর্তা দেখা যায়। আমরা তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি। একাধিক প্রকার কর্তা দেখা যায় অসমাপিকা ক্রিয়া গঠনে। কেমন? অসমাপিকা ক্রিয়া গঠনে একাধিক প্রকার কর্তা দেখা যায়। প্রথমটা হচ্ছে এক কর্তা। এক কর্তা, কেমন?
এক কর্তা অর্থাৎ বাক্যস্থিত সমাপিকা এবং বাক্যস্থিত কি তোমার সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ায় কর্তা এক ও অভিন্ন থাকে, ঠিক আছে, কোনো ভিন্ন নয়, কর্তা একই থাকে, এটাকে বলা হয় এক কর্তা। তাহলে এক কর্তার উদাহরণটা দিলে আমরা আরো ক্লিয়ার হব। যেমন তুমি সময় পেলে একবার এসো। কি বলছে তোমার এক কর্তা, তুমি সময় পেলে একবার এসো। তাহলে এখানে এখানে কি বলছে তোমার কর্তা একটা কর্তা দিয়ে তোমার সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া গঠিত হয়েছে, একটা কর্তা দিয়ে। তাহলে দেখো এখানে পেলে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর শুধুমাত্র একটা কর্তা এখানে, ঠিক আছে। তুমি এই একটা কর্তা দিয়ে সমাপিকা এবং অসমাপিকা গঠিত হয়েছে, তুমি হচ্ছে এক কর্তা, একটা মাত্র কর্তা, ঠিক আছে। এই একটা কর্তা দিয়ে কি হয়েছে, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া গঠিত হয়েছে। এবার দেখো এরপরে হচ্ছে এক কর্তার পরে আসছে অসমান কর্তা। অসমান কর্তা অসমান কর্তা কি বলেছে, অসমান কর্তা হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কি থাকবে তোমার, কর্তা সমান হবে না, কর্তা এক হবে না, এটাকে বলা হয় অসমান কর্তা। তাহলে অসমান কর্তায় আমরা উদাহরণ দিতে পারি এভাবে যে অসমান কর্তায় আবার কি হতে পারে, তোমার একটা হতে পারে শর্তাধীন কর্তা হতে পারে, আরেকটা হতে পারে নিরপেক্ষ কর্তা। তাহলে আমরা দেখি প্রথমেই বুঝু কি অসমান কর্তা মানে তোমার সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কি থাকে না, তোমার কর্তা এক থাকে না, ঠিক আছে, ভিন্ন থাকে। তাহলে আমরা দিতে পারি অসমান কর্তা দুই রকম, যেমন নিরপেক্ষ, একটা হচ্ছে শর্তাধীন আর একটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে শর্তাধীনটা কি, শর্তাধীনটা হচ্ছে একটা হচ্ছে শর্তাধীন কর্তা, শর্তাধীন কর্তা। তাহলে শর্তাধীন কর্তা কিভাবে হয়, শর্তাধীন কর্তা হচ্ছে তোমার কি, যেমন এখানে কর্তা কি হবে, এখানে কর্তা হবে শর্তাধীন, শর্তের উপর আরোপ করেই তোমার কর্তার মধ্যে একটা শর্ত থাকবে। কেমন, যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, যেমন তুমি এলে আমি যাব, ঠিক আছে, তুমি এলে আমি যাব, শর্তাধীন কর্তা, অর্থাৎ কর্তাদের মধ্যে শর্ত থাকে। তুমি এলে আমি যাব। তাহলে এখানে এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর তুমি এটা হচ্ছে অসমাপিকার কর্তা, অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে তুমি, ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে তুমি, যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি। তাহলে আমরা এখানে দুইটা কর্তা পেলাম, একটা সমাপিকা ক্রিয়ার কর্তা পেলাম আর একটা পেলাম অসমাপিকা ক্রিয়ার কর্তা। আর এটা হচ্ছে শর্তাধীন, কেমন, কর্তা এখানে থাকবে ভিন্ন, আর তুমি আমি দুটা ভিন্ন কর্তা, আর হচ্ছে শর্তাধীন, অর্থাৎ তুমি এলে আমি যাবো, এটা একটা শর্ত, তুমি না আসলে নয়, তুমি আসলে আমি যাবো, এটা একটা কন্ডিশন, তোমার মধ্যে একটা শর্ত আছে, তুমি আসলে আমি যাব, তাই এটাকে বলা হয় শর্তাধীন কর্তা। আর একটা হচ্ছে নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ কর্তা, এখানে কোনো শর্ত নেই, কেমন, এখানে শর্ত ছাড়াই নিরপেক্ষ, অর্থাৎ এখানে কর্তা থাকবে নিরপেক্ষ। তাহলে নিরপেক্ষ কর্তা হচ্ছে এখানে কোনো শর্ত থাকবে না, এবং এখানে যে কর্তাগুলো রয়েছে, যেটা প্রথম কর্তা, কর্তাদের মধ্যে যেটা প্রথম আসবে সেটা হবে নিরপেক্ষ কর্তা। তাহলে আমরা একটা উদাহরণ দিই, এখানে সূর্য অস্তমিত হলে বা সূর্য অস্তমিত হওয়ার পর
যাত্রী দল পথ চলা শুরু করলো। দেখো এখানে শুরু করলো, কেমন? তাহলে এখানে দেখো সূর্য অস্তমিত হওয়ার পর যাত্রী দল পথ চলা শুরু করলো। এখানে সূর্য যাত্রী দল, ঠিক আছে? তাহলে সূর্য যাত্রী দল, এখানে যাত্রী দল আর সূর্য। তাহলে সূর্য এখানে বলছে যে, এখানে একটা কথা বলছে যে নিরপেক্ষ কর্তার মধ্যে এখানে কোনো শর্ত থাকবে না, আর যেই কর্তাটা প্রথমে থাকবে সেই কর্তাটা হবে নিরপেক্ষ কর্তা। তাহলে সূর্য অস্তমিত হওয়ার পর যাত্রী দল পথ চলা শুরু করলো, তাহলে সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা, ঠিক আছে? সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। কি বলেছে? প্রথম কর্তা যেটা সেটা হবে নিরপেক্ষ কর্তা, দ্বিতীয়টা নয়। তাহলে যাত্রীদল এখানে নিরপেক্ষ নয়, এখানে হচ্ছে সূর্য। কারণ যাত্রীদের পথ চলার সাথে সূর্যের অস্তমিত হওয়ার কোনো সম্পর্ক নেই। সূর্য তার সময়, সূর্য অস্ত গেল, আর যাত্রীদল কি করেছে? সূর্য অস্ত যাওয়ার পর যাত্রীদল কি করলো? পথ চলা শুরু করলো। তাহলে এখানে সূর্য অস্তের সাথে যাত্রীদের পথ চলার কোনো সম্পর্ক, কোনো শর্ত নেই। আর এখানে তাই সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা, ঠিক আছে? তারপরে আমরা আসি, দেখো এখানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কিন্তু আরো কিছু উদাহরণ তোমাদের বইতে আছে, কেমন? আরো কিছু উদাহরণ আছে, এগুলো তোমরা বইতে উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে, অসমাপিকা ক্রিয়া। এরপরে আমরা আসি যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়াটা কি? একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে একটা বিশেষ অর্থ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার প্রয়োগটা কি? যৌগিক ক্রিয়া হচ্ছে তোমার ধাতুর অসমাপিকা ক্রিয়ার পরে তোমার যা, পর, দেখ, খেল, হ্যাঁ, ইত্যাদি ধাতু যোগে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয় মিলিতভাবে কিন্তু যৌগিক ক্রিয়া গঠন করে। কেমন? অসমাপিকা ক্রিয়ার পরে বিভিন্ন ধাতুগুলো, যেমন যা, পর, দেখ, খেল, হ্যাঁ, তারপর ইত্যাদি ধাতু যোগে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয় মিলিতভাবে কি হয়? যৌগিক ক্রিয়া গঠন করে। উদাহরণ দেখে আমরা আরো স্পষ্ট হব। যেমন গায়ক গেয়ে যাচ্ছে। গায়ক গেয়ে যাচ্ছে, এখানে দেখো গায়ক গেয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে? অসমাপিকা ক্রিয়ার পরে তোমার ধাতুর যোগে, কেমন? ধাতুর সাথে সমাপিকা ক্রিয়ার সাথে ধাতু যোগ হয়ে কি হবে? তোমার ধাতু যোগ হয়ে উভয় মিলিতভাবে যৌগিক ক্রিয়া গঠন করবে। তাহলে আমরা দেখি গায়ক গেয়ে যাচ্ছে, এই গেয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার পরে যা ধাতুর সঙ্গে, এই যা ধাতুর সঙ্গে চছ সংযুক্ত এই কাছে যা ধাতুর সঙ্গে, হ্যাঁ, কি হয়েছে তোমার? সমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যাদের গঠিত হয়ে তোমার কি হয়েছে? যাচ্ছে মানে কি? সমাপিকা ক্রিয়া। গে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে তোমার যা ধাতুর সাথে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে, কেমন? সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে কি হয়েছে? যৌগিক ক্রিয়া সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যৌগিক ক্রিয়া আমরা জানি যে যৌগিক ক্রিয়ায় অবশ্যই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া থাকবে, কারণ দুটো মিলিত হয়ে একটা বিশেষ অর্থ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করবে। তাহলে এটা একটা যৌগিক ক্রিয়া। কেন? কেননা এখানে একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া রয়েছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে সমাপিকা, এই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপর আমরা বলতে পারি চা জুড়িয়ে যাচ্ছে। কেমন? 2 নম্বর উদাহরণ দিতে পারি, চা জুড়িয়ে যাচ্ছে। কেমন? এটাও তোমার যা ধাতুর সঙ্গে, ঠিক আছে? চা জুড়িয়ে যাচ্ছে, এটাও যা ধাতুর সঙ্গে তোমার কি হয়েছে? যা ধাতু সমাপিকা ক্রিয়া যোগে, এই যা ধাতুর সাথে সমাপিকা ক্রিয়া যোগ হয়েছে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এভাবে যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে, ঠিক আছে? তারপরে কথাটা 3, কথাটা ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আর এই পর ধাতুর সঙ্গে কি হয়েছে? এখানে এই পর ধাতু
পর ধাতুর সঙ্গে তোমার সমাপিকা ক্রিয়াটা যোগে কি হয়েছে, সমাপিকা ক্রিয়া যোগ হয়ে উভয় মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এখানে পর ধাতুটা যোগ হয়েছে, এখানে যা ধাতুটা যোগ হয়েছে। তো এভাবে বলছে। তাহলে অসমাপিকা ক্রিয়ার পরে তোমার ধাতু যুগে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয় মিলিত হয়ে তোমার যে ক্রিয়া, উভয় মিলিত হয়ে কি করবে, যৌগিক ক্রিয়া গঠন করবে। তাহলে যৌগিক ক্রিয়ার গঠনটা হচ্ছে এরকম যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া মিলে কিন্তু যৌগিক ক্রিয়ার গঠন হয়, আর সমাপিকা ক্রিয়ার সাথে ধাতু যোগ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অসমাপিকা। এখন তোমাদের যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া তোমার অনেকগুলো ধাতু নিয়ে যৌগিক ক্রিয়ার যে গঠনটা, সেটা তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ আছে এরকম যৌগিক ক্রিয়ার, প্রায় 9-10টা উদাহরণ তোমাদের বইতে আছে, সেগুলো তোমরা ভালো করে পড়বা, কেমন। আর এছাড়া আমি বলছি অসমাপিকা ক্রিয়া নিয়েও তোমাদের অনেকগুলো উদাহরণ রয়েছে বইতে, এগুলো পড়লে যত বেশি বেশি উদাহরণগুলো পড়বা ততই তোমরা সমাপিকা, অসমাপিকা এবং যৌগিক ক্রিয়ার সম্পর্কে কেমন অনেকটা স্পষ্ট হয়ে যাবে, ভালো ধারণা জন্মবে তোমাদের কাছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, তোমরা আমি যা আজকে আলোচনা করেছি এগুলো বাড়িতে ভালোভাবে পড়বে, কেমন, এবং এগুলো নিয়ে কিছু কিছু নৈর্ভিত্তিক তৈরি করে ফেলবে। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবাইকে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।